এখনও অমীমাংসিত শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ড। ধরাছোঁয়ার বাইরে রয়েছেন মূল অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ। তবে এবার সামনে এসেছে হাদী হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এবং এর পেছনের মাস্টার মাইন্ডের পরিচয়। কার সংশ্লিষ্টতায় গুলি করা হয়েছিল হাদীকে, সে তথ্যই প্রকাশ্যে। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। আমি হামবি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলচঞ্চল, চমকি চমকি, কত যেতে যেতে চমকি চমকি। সপ্তাহের পর সপ্তাহ পেরিয়ে মাস গড়ালেও এখনো আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে শরীফ ওসমান বিন হাদী হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ। প্রধান আসামিকে গ্রেপ্তার করতে ব্যর্থ হওয়ায় সরকার ও প্রশাসনের ভূমিকা নিয়ে দিন দিন বাড়ছে প্রশ্ন। সে আসামি এখনো দেশের ভেতরে আছে এবং বর্তমান সরকার তাকে ধরতে চায় না। যদি মনে করেন যেও থাকে, আমরা ধরে নিলাম, তাহলে গেল কিভাবে? এই আসামিটা ঢাকা থেকে এত বড় একটা ঘটনা ঘটিয়ে এই যে বাংলাদেশের বিভিন্ন জায়গা দিয়ে গিয়ে বর্ডারে গিয়েছে, বর্ডার পার হয়েছে, তার মানে এখানে পুলিশ জড়িত, সরকার জড়িত, ডিজিএফআই জড়িত, বিজিবি জড়িত, এরা সবাই জড়িত থেকে তারপরে তাকে হত্যা করা হয়েছে। অতএব এটার জন্য সরকার দায়ী, সরকারকে এর দায়ভার নিতে হবে। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলছেন, দেশে এখনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি। সরকারের অন্যতম সাবেক প্রভাবশালী উপদেষ্টা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছেন, আপাত দৃষ্টিতে আরও একটি পাতানো নির্বাচনের চেষ্টা চলছে। অর্থাৎ সন্দেহ সংশয় শুধু নির্বাচন অনুষ্ঠান নিয়ে নয়, নির্বাচনের ধরন নিয়েও নানান ধরনের সন্দেহ সংশয় রয়েছে। মিস্টার শফিকুল আলমের উদ্দেশ্যে বলতে চাই, এখন পারলে ধরুন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবকে, পারলে ধরুন এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে, তাদেরকে নজরদারিতে রাখা হয়েছে তো। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেনারেল সেক্রেটারি মিস্টার ওবায়দুল কাদের বেশ পাওয়ারফুল লোক ছিলেন। আওয়ামী লীগের 17 বছর শাসনামলে শেখ হাসিনাকে যত না আপনারা টিভির পর্দায় দেখেছেন, ক্যামেরার সামনে দেখেছেন, তার চেয়ে বেশি দেখেছেন হলো ওবায়দুল কাদের সাহেবকে। এখন সময় সবসময় সবার ভালো যায় না এবং একই রকম যায় না, এটি বা কিসমত, সময় সবসময় একরকম যায় না। তো যার ফলে প্রত্যেকটা জিনিসের যেমন উত্থান আছে পতনও আছে। এখন শেখ হাসিনার সেই সময়টা ছিল রাইজিং সান, তাই না? রাইজিং সান ছিল সেই সময়টা, তো সেই রাইজিং সান নাই এখন। তো তাদের সূর্য এখন ডুবে গেছে। তো 5ই আগস্টের পর বহুত নেতা যারা ছিলেন ওই লেভেলে হাই প্রোফাইল হ্যাভিওয়েট নেতারা, তারা তো আগেই জানতেন কম বেশি যে শেখ হাসিনা এই দিন এত তারিখ এইভাবে পদত্যাগ করতে যাচ্ছেন। এবং শেখ হাসিনা পদত্যাগের মাধ্যমে ওই বাংলাদেশে যখন ওই পরিস্থিতি ছিল, তখন এই হ্যাভিওয়েট যত নেতারা ছিল, ওবায়দুল কাদের থেকে নিয়ে শুরু করে যারাই ইভেন আপনাদের ওই পুলিশের আইজিপি থেকে নিয়ে শুরু করে মিস্টার হারুন থেকে নিয়ে শুরু করে যার অনেকের নাম টুকটাক আমরা জানি, আর অসংখ্য মানুষের নাম আমরা জানিও না, কিন্তু ভেরি হ্যাভি প্রোফাইল ছিল তাদের। তো সবাই নিজেকে কেন জানি অনিরাপদ মনে করতেন। এটা আমি এই যে এই কলামটা লেখা হয়েছে, এই কলামে যা যা লেখা হয়েছে সব কিন্তু আওয়ামী লীগের মনের কথা এবং তারা এভাবেই কিন্তু করতেছে। এই কলামটা কিন্তু আওয়ামী লীগ বাংলায় লিখে কাউকে দিয়েছে, সেই কলামটা ইংরেজিতে অনুবাদ করে তারপর জ্যাক রেমন্ড নামে ছাপিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে একটা ফরমাইশি কলাম, কিন্তু এই কলামের মাধ্যমে আমরা এই যে ভারতকে দিয়ে বাংলাদেশকে কি বিপদে ফেলতে চাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, শরীফ ওসমান হাদীর হত্যার বিচার কিন্তু আজ পর্যন্ত হয়নি। বিচার হবে কিভাবে? যে আসামিগুলো, সেই মূল আসামিগুলোকে, মূল খুনিদেরকে তো গ্রেফতার করতে পারেনি, কিসের বিচার হবে? সরকারের বাহিনী যারা আছে, প্রতিটি জায়গাতেই প্রত্যেকটা পদক্ষেপে দেখা যাচ্ছে তারা এই বিষয়টা যে কোনো ভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু পাবলিকের কারণে মিছিল মিটিংয়ের কারণে সরকার এইগুলো ধামাচাপা দিতে ব্যর্থ হচ্ছে। দর্শক, নতুন করে তথ্য বের হয়েছে, শরীফ ওসমান হাদীকে খুনি করার পিছনে 17 জনের নামে চার্জশিট দাখিল করা হয়েছে। তার মধ্যে 6 জন পলাতক রয়েছেন, বাদবাকি দেশের মধ্যেই কিন্তু রয়েছেন। দর্শক, এই বিষয়ে আজকে গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আজকের ভিডিওর মধ্যে জানানো হবে। অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন, তাহলে মূল রহস্যগুলো, মূল কাহিনীগুলো জানতে পারবেন, বুঝতে পারবেন। দর্শক, আমি আর কথা বাড়াবো না, মূল ভিডিওতে চলে যাই। তবে তার আগে বলবো, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, সকলকেই অসংখ্য ধন্যবাদ। দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে ভিডিওর মূল বিস্তারিত আলোচনাগুলো দেখে আসি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম দুর্দান্ত একটি মন্তব্য করেছেন। সেটি হচ্ছে, নির্বাচনের বিষয়ে যারা এখনো সন্দেহ ও সংশয় ছড়াচ্ছেন তাদের সরকার নজরদারিতে রেখেছে। এই কথার অর্থটি কি বলতে চাইছেন তিনি আরো বলছেন যে নির্বাচনের 37 দিন বাকি আছে। আমরা মনে করি আমরা খুবই ভালোভাবে প্রস্তুত আছি। এরই মধ্যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কনফিডেন্স লেভেল আরও একটু ভালো অবস্থায় আছে। প্রিয় দর্শক,
মিস্টার শফিকের এই মন্তব্য বিশেষ করে যারা নির্বাচন নিয়ে সন্দেহ সংশয় ছড়াচ্ছেন তাদেরকে নজরদারিতে রাখার বিষয়ে এই মুহূর্তে আমি কোনো মন্তব্য করছি না। তার আগে বিভিন্ন পত্রিকায় কয়েকটি রিপোর্টের অংশ বিশেষ আপনাদের শোনাচ্ছি, তারপরে দুইটি কথা নিশ্চয়ই বলবো। সমকালের আজকের লিড নিউজ, সেখানে বলা হচ্ছে 5 ঘন্টার ব্যবধানে গত সোমবার 3 জেলায় 3টি আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। যশোরের মনিরামপুরে রানা প্রতাপ বৈরাগী নামে একজন ব্যবসায়ীর মাথায় গুলি এবং ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। ওই একই দিন চট্টগ্রামের রাউজানে যুবদল নেতাকে মাথায় গুলি করে খুন করা হয়। সোমবারই চট্টগ্রামের ওই ঘটনার 3 ঘন্টা পর নরসিংদীর পলাশে গুলি করে খুন করা হয় মণি চক্রবর্তী নামে আরেক ব্যবসায়ীকে। বলা হচ্ছে নতুন বছরের প্রথম 6 দিনে আলোচিত 8টি খুনের ঘটনা ঘটেছে। এর বাইরে তো আরও অনেক কিছু রয়েছেই। সমকাল বলছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে খুনোখুনি ও অবৈধ অস্ত্র ব্যবহারে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছে উদ্বেগ। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও সন্তোষজনক পর্যায়ে পৌঁছায়নি। রাজনৈতিক বিরোধ, আধিপত্য বিস্তার, ব্যক্তিগত শত্রুতাকে কেন্দ্র করে প্রাণ ঝরছে এবং এসব কারণে নিরাপত্তা জনিত শঙ্কা গভীর হচ্ছে সাধারণ মানুষের মনে। জামাত নেতা বলছে, আরেকটি পত্রিকা রিপোর্ট, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলছেন, দেশে এখনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি। সরকারের অন্যতম সাবেক প্রভাবশালী উপদেষ্টা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছেন, আপাত দৃষ্টিতে আরও একটি পাতানো নির্বাচনের চেষ্টা চলছে। অর্থাৎ সন্দেহ সংশয় শুধু নির্বাচন অনুষ্ঠান নিয়ে নয়, নির্বাচনের ধরন নিয়েও নানান ধরনের সন্দেহ সংশয় রয়েছে। মিস্টার শফিকুল আলমের উদ্দেশ্যে বলতে চাই, এখন পারলে ধরুন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবকে, পারলে ধরুন এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে, তাদেরকে নজরদারিতে রাখা হয়েছে তো, প্রশ্ন রাখতে চাই। আবার আমরা জানি যে নির্বাচনের জাতীয় এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়াতে বিদেশি পর্যবেক্ষকদের সব ধরনের খরচ বহনের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। সম্ভবত এটি প্রথমবারের মতন এ ধরনের ঘোষণা। কেন বহন করতে হবে সব ধরনের খরচ তাদের? মানে যারা তারা বেশি বেশি আসে, তাদের সরব উপস্থিত থাকে। তো এটিকে আবার অবিমৃশ্যকারী সিদ্ধান্ত বলে অভিহিত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি বলছে যে এতে হিতে বিপরীত হতে বাধ্য। কি ধরনের বিপরীত কর্মকাণ্ড করতে পারে? বিদেশি পর্যবেক্ষকদের খাওয়া দাওয়ার খরচ বহন করতে পারলে দেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রেও কেন একই ব্যবস্থা প্রযোজ্য হবে না, প্রশ্ন তুলছে টিআইবি। তারা বলছে যে তাছাড়া এই সিদ্ধান্ত বলবৎ হলে একদিকে সুযোগ সুবিধা প্রাপ্তগণ ভাড়াটে হিসেবে পরিগণিত হওয়ার যেমন ঝুঁকিতে থাকবেন, অন্যদিকে তারা নির্বাচন কমিশনের আতিথেয়তায় স্বার্থের দ্বন্দ্বমুক্ত থেকে কতটা স্বাধীন ও নিরপেক্ষভাবে নির্বাচনকে মূল্যায়ন করতে সক্ষম হবেন সে ব্যাপারে সন্দেহ রয়েছে। খুব স্বাভাবিক, একটা জানাতন মানে নির্বাচন হবে, সেখানে আমাকে খাইয়ে দাইয়ে মানে 5 স্টার হোটেলে রাখার ব্যবস্থা করবেন, আমি সেই নির্বাচন সম্পর্কে কেন কিভাবে বলবো যে না নির্বাচন সুষ্ঠু হয়নি? টিআইবি সেই প্রশ্নটাই তুলেছে এবং সেই জায়গা থেকে যদি প্রশ্ন ওঠে যে সত্যি সত্যি তাহলে কি সরকার একটি লোক ডাকে নির্বাচন করতে চাচ্ছে, যেটি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, নির্বাচনকে প্রভাবিত মানে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে চাইছে নির্বাচন কমিশন বা সরকার? এখন প্রশ্ন হচ্ছে প্রেস সচিবের এ ধরনের মন্তব্য কেন? নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করলে, সন্দেহ প্রকাশ করলে, কোনো ধরনের সমালোচনা করলে নজরদারিতে রাখা হবে তাদেরকে। আর নজরদারিতে রাখার অর্থ কি? যে কোনো সময় আটক করা হবে, যে কোনো সময় তাদের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে। এর মধ্য দিয়ে সরকারের স্বৈরাচারী কিংবা ফ্যাসিবাদী মানসিকতার পরিচয় স্পষ্টভাবে ফুটে ওঠে কিনা? নির্বাচন না হওয়ার নিশ্চয়ই অনেক ধরনের ষড়যন্ত্র বিভিন্ন মহল থেকে চলছে। সরকার যেটি বলছে যে মানে আওয়ামী লীগের কথা বলছে, ফ্যাসিবাদী শক্তি বা পরাজিত শক্তি নির্বাচন বানচালের চেষ্টা চলছে। যদি তাই হয়ে থাকে তাহলে সেদিক থেকেও নির্বাচন না হওয়ার নানান ধরনের সন্দেহ সংশয় থাকতে পারে। কোন যুক্তিতে প্রেস সচিব এই কথাটি বলেন? আবার যারা এই সরকার টিকিয়ে রাখতে চায় শুধুমাত্র তাদের নিজেদের প্রভাব প্রতিপত্তি বজায় রাখতে, আমরা জানি বেশ কয়েকটি ভরকেন্দ্র রয়েছে সরকারের, তাদের কেউ কেউ সহজে নির্বাচন চায় না, নির্বাচন হলে তাদের পরাজয় নিশ্চিত। এবং এই কারণে যতদিন এই সরকার টিকিয়ে রাখা যায়, টিকিয়ে রেখে প্রশাসনের সব জায়গায় তাদের লোকজন নিয়োগ করা যায় এবং নিয়োগ তো করা হচ্ছে, আমরা দেখছি, তাহলে তাদের পক্ষ থেকেও একটি ষড়যন্ত্র চলছে।
যেটাই হোক, একজন প্রেস সচিব কেন, সরকারের কোনো অবস্থায় থেকে দায়িত্বশীল কোনো ব্যক্তি এ ধরনের মন্তব্য করতে পারেন না। আর এ ধরনের মন্তব্য করলে স্পষ্ট ভাষায় বলতে চায়, কোনো প্রশ্ন উত্থাপন করতে চায় না, মানুষকে ভয় দেখিয়ে সব ধরনের সমালোচনা বন্ধ করতে চাইছে। এখনো পর্যন্ত সমালোচনা বন্ধ করার নানান ধরনের উদ্যোগ আমরা সরকারের পক্ষ থেকে দেখেছি, অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, কারাগারে নেওয়া হয়েছে। এখনও সেই চেষ্টাটি এখন মানে যেভাবে চলছে তা আরও প্রকট হয়ে আমাদের সামনে দেখা দিচ্ছে। এদিকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি আবার একটি মন্তব্য করেছেন। তিনি কি বলছেন যে ভোটের পরিবেশ এখনো পর্যন্ত আস্থায় আনতে পারেনি সরকার, চিহ্নিত সন্ত্রাসীদের জেলের বাইরে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, ভোটের পরিবেশ সৃষ্টি করতে পারেনি ইসি এবং সরকার। এই অবস্থায় ইসির প্রতি সম্পূর্ণ আস্থা রাখতে পারছে না এনসিপি। এই অবস্থায় নির্বাচন হবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। স্পষ্ট বলে দিল, নির্বাচন হওয়া নিয়েই সংশয় প্রকাশ করেছে আসিফ মাহমুদ। আচ্ছা, এই প্রসঙ্গে যাক, কিন্তু তিনি যে বললেন যে চিহ্নিত সন্ত্রাসীদের বাইরে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তিনি নিজে যে বলেছেন তারা সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি নিচ্ছিল 5 আগস্ট যদি শেখ হাসিনা সরকারের পতন না ঘটত। সশস্ত্র বিপ্লব মানে তাহলে সেই অস্ত্রগুলো কোথায়? সেই অস্ত্রগুলো উদ্ধার হয়েছে। তাছাড়া আমরা দেখেছি 5 আগস্টের মধ্য দিয়ে যে ইউনূস সরকারের জন্ম, সেই সরকারের শুরুর দিকেই চিহ্নিত অনেক সন্ত্রাসীকে জামিন দেওয়া হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে। জঙ্গিবাদী কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে যারা আটক ছিলেন তাদেরও অনেককে জামিন দেওয়া হয়েছে এবং তাদের অনেককে জামিন নিয়ে এখন তাদের পুরনো কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কেন তাদেরকে ছাড়া হয়েছিল? তখন তো আসিফ মাহমুদরা সরকারে ছিল। এবং কেন তাদেরকে আটক করা যাচ্ছে না তার উত্তরটি কে দিবে? আচ্ছা, শরীফ হাদির মৃত্যুর যে ঘটনা ঘটলো বাংলাদেশে, এরপর এটা নিয়ে যে আন্দোলনগুলো হলো ইনকিলাব মঞ্চের শাহবাগে, ওইখানে ডিক্লারেশন হয়েছিল যে 7 তারিখের মধ্যে বিচারের একটা পূর্ণাঙ্গ মানে আমাদের কাছে না জানাইলে আমরা আন্দোলন বিস্তৃত করব এবং আমরা আরো বড় আকারে আন্দোলনে যাব। 6 তারিখে আল্লাহর রহমতে চার্জশিট দাখিল হয়ে গেছে। আপনারা অনেকে তো দেখছেন বা অনেকে দেখেন নাই। সেটা হইলো যে 17 জনের নামে চার্জশিট দাখিল হয়েছে। এর মধ্যে ওই খুনি ফয়সাল, এটা কনফার্ম, এবং খুনি ফয়সালের যে ভিডিও কন্টেন্টগুলো আমরা দেখছি, 3টা ভিডিও কন্টেন্ট এসে যে বিভিন্ন সময় কথাবার্তা বলছে, মিথ্যা কথা বলছে আর কি, সব এগুলো আমরা দেখছি। এগুলাও তারা পুলিশ আপনার তদন্ত করছে, তদন্ত করে দেখছে যে না, এগুলা এআই দেওয়া তৈরি না, যেটা আমরাও বলছি এটা এআই দেওয়া তৈরি না, এআই একটা বোঝা যায়, তাই না? এবার পুলিশ এটা বলছে যে আমরা তদন্ততে এইটুকু জানতে পারছি, মোটামুটি ফাইনাল না, কিন্তু মোটামুটি জানা গেছে যে এইগুলা দুবাই থেকে সে করে নাই, এটা হয়তো ভারত থেকে করছে। কারণ দুবাইয়ের এনভায়রনমেন্ট আর ওর যে পিছনের ব্যাকগ্রাউন্ড শব্দ, গাড়ির হর্ন, প্লেন যাওয়ার শব্দ, এগুলো দুবাইয়ের। আর যে ওয়েদারে সে দুবাইয়ে বসে রয়েছে যেভাবে, তার ড্রেসটা দুবাইয়ের না, বা তার পিছনে যেটা চেয়ার ছিল লাল, এটা বোঝা যায় এটা দুবাইয়ের না, এটা পুলিশ কনফার্ম। কিন্তু এটা বড় ঘটনা না। ওকে প্রধান আসামি করা হয়েছে, আলমগীর সেকেন্ড আসামি, এবং অনেক বঞ্জামাইকে আসামি করা হয়েছে। এবং সবচেয়ে মূল আসামি হলো, এটা সবচেয়ে চাঞ্চল্যকর ব্যাপার, যে সিঙ্গাপুরে যেয়া তারা জুন না জুলাই মাসে মিটিং করছে। এই ফয়সাল বাংলাদেশ থেকে গেছে, আর এখানে ছিল জাহাঙ্গীর রানক, হ্যাঁ, আর হইলো ওই যে আমাদের মিরপুরের এক ভদ্রলোক এমপি, নামটা ভুলে গেলাম, মিরপুরের এমপি, আর বাপ্পি নামে মিরপুরের এক কমিশনার। এই 3 জনের নাম আসছে, কিন্তু আরো লোকজন ছিল প্লাস ফয়সাল। ওইখান থেকে মিটিং করে আর সে দেশে ব্যাক করে 55 লাখ টাকা তার ছেলের নামে একটা এফডিআর করছে, এটাও পুলিশ বের করছে। এখন এটা চার্জশিট দিয়ে দেওয়ার পরে বিচার হয়ে যাবে। এখন মূল কথা হয়েছে কি ভাই, বিচার তো হয়েছে, আর অনেকেরই বিচার হয়েছে, কিন্তু বিচার হয়ে গেলে লাভ কি? যদি আমরা ধৈর্য না আনতে পারি তাহলে বিচার করে লাভ কি, তাই না? বিচার হয়ে যাবে, হয়তো বা ফয়সালের ফাঁসি হবে, আলমগীরের ফাঁসি হবে, জাহাঙ্গীর কবির রানককে ফাঁসি দিবে, মানে অ্যাজ এ হেল্পার অফ দ্য মার্ডারার, তারপরে ওই আর এমপিকে, বাপ্পিকে, সবাইকে ফাঁসি দিবে। কিন্তু এরা কেউ তো নাই, দেশে নাই, এরা কেউই দেশে নাই। কিন্তু আমার প্রশ্ন হলো, জাহাঙ্গীর কবির নানক কি ইন্ডিয়াতে আছে না সিঙ্গাপুরে আছে? ওরা যদি ইন্ডিয়াতে যে পলিটিক্যাল মাইরা থাকে, ওরা কেমনে সিঙ্গাপুরে যায় ভাই, বা সিঙ্গাপুর থেকে আবার কেমনে ইন্ডিয়াতে আসে, আমার মাথায় ঢুকে না। এখানে বিরাট একটা ইন্টারন্যাশনাল চক্র কাজ করতেছে, এবং এই মার্ডারটা একটা ইন্টারন্যাশনাল চক্র জড়িত আছে বলে তারা বলতেছে। ইন্টারন্যাশনাল বললে আবার আপনারা অনেকে মনে করেন যে আমেরিকা, কানাডা, সুইডেন বা জার্মানি থাকতে হবে। ইন্টারন্যাশনাল মানে আমাদের সাথে আরেকটা যে কোনো দেশ, তাহলে ইন্টারন্যাশনাল হয়ে গেল, নট ন্যাশনাল। মানে আমাদের নিজস্ব লোক না, আরও বাইরেও কিছু লোকজন ছিল। ঝামেলা শেষ। এখন কি হবে সেটা সামনে দেখার বিষয়। সরকার যদি বলে যে আমরা তোমায় বিচার করে দিছি, রায় দিয়ে দিছি,
এখন তাদেরকে ধৈর্য আনার জন্য যে প্রক্রিয়াগুলো করা, এটা যদি সরকার মনে করে যে এটা তো হাসিনাকে ধৈর্য আনা না, ফয়সাল যদি ভারতে থাকে, ফয়সালকে আনার ব্যাপারে যদি একটা সুন্দর নেগোসিয়েশন করা যায়, ফয়সালকে আলমগীরকে আনা যাবে। নানকের কথা বাদ দিলাম, আর ওই এমপির কথা বাদ দিলাম, বাপ্পির কথা বাদ দিলাম। বাপ্পির মতো লোক কোথায় থাকে কেউ জানে না, কিন্তু নানক কোথায় আছে ইন্ডিয়ান গভর্নমেন্ট জানে। ফয়সাল কোথায় আছে ভিসা যদি বাইর করা যায়, কিন্তু তাহলেই কিন্তু সমস্যার সমাধান হবে, আদারওয়াইজ হবে না। এবং আরেকটা জিনিস আপনারা হয়তো দেখছেন, খালিস্তানের এক নেতা, শিখ নেতা বলছেন ফয়সালকে যে ধরাই দিতে পারবে তারাও 5.5 বিলিয়ন রুপি, মানে 55 লক্ষ টাকা তারাও পুরস্কার দিবে। তার মানে ইন্ডিয়াতেও একটা গ্রুপ নিশ্চয়ই এখন লাগবে তাদের ধরার জন্য। এখন আমাদের দোয়া করা ছাড়া কোনো উপায় নেই। আমরা চাই ফয়সালকে আইনা বিচার করা হোক, কারণ হাদির কিন্তু শেষ ইচ্ছাই ছিল যে আমি যদি মরে যাই কোনো আফসোস নাই, আমার খুনির জন্য বিচার হয়। এই বিচারটা যদি না হয় তাহলে হাদির আত্মার প্রতি আমাদের পুরো 18 কোটি মানুষ বেইমানি করলো। এই মধ্যে আমিও আছি, আপনিও আছি, তাই নয় কি? দেখা যাক এখন সরকার কি করে। একটা খবর তো আপনারা সবাই শুনছেন, দেখেন বাপের ছাড়ে না, ওবায়দুল কাদের সাহেব, আপনারা খবরটা হয়তো অনেকে জানেন, যারা জানেন না তাদের জন্য বলতেছি, ওনার হঠাৎ করে শরীর খুব খারাপ হয়ে গেছিল 3-4 দিন আগে। তারপরে উনি অ্যাপোলো হসপিটালে অ্যাডমিটেড ছিলেন, এবং প্রথম খবর যেটা শুনছিলাম সেটা হলো তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে, এবং ভেন্টিলেশনে নেওয়া হয়নি, তাকে আইসিইউতে দেওয়া হয়েছে। ভেন্টিলেশনের ওয়ে টু দ্য ভেন্টিলেশন ছিল, কিন্তু সে ওষুধপত্র গ্রহণ করতে পারতেছিল। এমন অবস্থা শুনছি পরশুদিন। কালকে আবার শুনলাম হসপিটাল থেকে বলে দিয়েছে তার কোনো আশা নাই, তোমরা তাকে বাসায় নিয়ে ভেন্টিলেশনে রাখো। হসপিটালে রাখলে কস্টলি না, কি কারণে রাখা নেই, বা হসপিটাল থেকে তাকে বাসায় নিয়ে গেছে। মানে এখন ধরে নেওয়া যায় উনি আর হয়তো বা থাকবেন না। অথচ দেখেন এই ভদ্রলোক যদি আজকে আওয়ামী লীগ ক্ষমতা থাকতো, তাহলে হয়তো মাউন্ট এলিজাবেথে তার চিকিৎসা হইতো। আল্লাহর খেলা। কাজে এর জন্য বলি ভাই, কেউ এত বাইরের না, বুঝছেন? কেউ কাউরে ঠকায়েন না, কেউ কাউরটা মাইরা খাওয়ার চিন্তা করেন না। কারণ একটা কথা মনে রেখেন, যাওয়ার সময় কিন্তু কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। আর আপনি তার যদি মানুষের টাকা মেরা ধন দৌলত বাড়িতে রাখেন, আপনার পোলা ভালো কোনোদিন মানুষ হবে না, টুটে ভালো তারাও খারাপ পথে যাবে। এটাই আল্লাহর বিধান। এই 24-এর বিপ্লব আমাদের অনেক কিছু শিখাই গেল। এরপরেও যদি আমরা না শিখি না বন্ধুরা, এরপরেও যদি আমরা সেই আগের জায়গায় থাকি, তাহলে আমাদের এই জাতির আর কোনোদিন উন্নতি হবে না। তার কারণ দেখেন, চোখের সামনে শেখ হাসিনা কোথায় ছিল, কোথায় আছে, চোখের সামনে ওবায়দুল কাদের আজকে মানে ধুইখা পড়তেছে। তার মাটিটা কি দেশে হবে কিনা সেটাও সন্দেহ। আমার তো মনে হয় না ওনার ডেড বডি বাংলাদেশে এনে মাটি দেওয়ার জন্য পারমিশন দেওয়া হবে, বা সুন্দরভাবে তাকে এখানে দাফন করা হবে, মনে হয় না। দিবে না, বাংলাদেশ সরকারও দিবে না, আর ছাত্ররাও দিবে না, এবং জনগণও সেটা চায় না। এই যে একটা দুঃখ যে আপনি যে দেশের মানুষ, সে দেশে আপনার মাটিটাও হইল না, এরকম বহু ঘটনা কিন্তু পৃথিবীতে আছে। বহু রাষ্ট্রপ্রধানরা বিভিন্ন জায়গায় এজাইলে গেছে যে ওইখানে মারা গেছে নিজের দেশে, লাস্টে বলছে যে আমার দেহটা আবার দেশে নিয়ে যাও আমার লোকজনের কাছে, আনতে পারে নাই। ওবায়দুল কাদেরকে আনতে পারবে না। ওদের আমরা হয়তো যে কোনো সময় সকালবেলায় শুনবো ওবায়দুল কাদের আল্লাহর পেয়ারা হয়ে গেছে। তাকে এই মৃত্যুর আগে আর কোনো বাজে কথা বলতে চাই না, তবে ওনাকে শুধু একটা কথাই বলবো, ওনাকে দেখাই আপনাদেরকেও একটা কথাই বলবো, যে ভাই যখন ক্ষমতা থাকে তখন ক্ষমতাকে এত অপব্যবহার করেন না। যে আপনি যে দেখছেন, আপনার কাছে যদি আল্লাহ কোনো রকম একটা ক্ষমতা দেয়, যে কোনো ব্যাপারে একটা যদি ক্ষমতা দেয়, সেই ক্ষমতাটাকে প্রপার ইউটিলাইজেশন করেন, তাতে করে আপনি ঠকবেন না। আর ওই সাময়িক বড় লোক হয়ে তো লাভ নেই রে ভাই। ওই টাকা আপনি কয়দিন ইউজ করবেন? আপনি দেখবেন ওই ধরনের টাকা কামাচ্ছেন, আপনাকে বিভিন্ন রোগ এসে আপনার শরীরের মধ্যে বাসা বাঁধতেছে। আজকে এইসব দেশে, এই যে ইউরোপিয়ান দেশে মানুষ কেউ ঠকায় না কেন? তারা কিন্তু খুব একটা রিলিজিয়াস না। এখানে খ্রিস্টান ধর্ম যারা আছে তারা কিন্তু খুব একটা চার্চেও যায় না, বা চার্চে যাওয়া পরিবর্তন থাকে না। তারা বলে যে আল্লাহর যে বিধানগুলো আছে, সৃষ্টিকর্তা যেগুলো বলে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, আমরা এগুলো এমনিই মানি। আমরা কোনোদিন পরশ্রী কাতর হই না। কারণ আমি কোনোদিন বলি না যে বাংলাদেশ থেকে আইসা এই সকল যদি মার্সিডিজ চালাইতেছে আমার নাই কেন, এটা কিন্তু কোনো জিনিস কখনো মনে করে না। বা ওরা বলে আমরা কখনো মিথ্যা কথা বলি না, ওদেরকে মিথ্যা কথা বলতে হলে বুঝাইতে হয় মিথ্যা কথা কারে বলে। বা ওরা এটাও বলে যে তোমাদের কোরআন শরীফে লেখা আছে তুমি 2 বেলা অন্ন নেবার আগে, ভাত খাওয়ার আগে খোঁজ দাও তোমার পাশের বাড়ির মানুষটা খাইছে কিনা। আমাদের তো খোঁজ দিতে হয় না ভাই, কারণ আমি জানি আমার দেশের কোনো জনগণই না খায়া নাই। এই জন্য ওরা আল্লাহ খুদা বা ওই যে চার্চে যে সারাদিন পড়ে থাকে না। আমাদের এখন শুধু নামাজ রোজা করলেই হবে না, আপনাকে আল্লাহর যে বিধানগুলো আছে এগুলো বাইরে চলতে হবে। আপনাকে একটা কাজ দেওয়া হয়েছে, একটা দায়িত্ব দেওয়া হয়েছে, বা আপনাকে একজন কিছু টাকা পয়সা রাখতে দিচ্ছে, আপনাকে মাইরা দিলেন, এটা তো আল্লাহর বিধানের বাইরে। এটা সাজা তো আপনাকে এই দুনিয়ায় পাওয়া যেতে হবে, তাই নয় কি? 100%। যদি আপনি ভালো মানুষ হন, তাহলে একটা কথা দেখেন, খেয়াল করে, যারা বেশ ভালো মানুষ তাদের মৃত্যুগুলো দেখেন। আজকে একটা খবর শুনলাম, আমাদের চলচ্চিত্রে আব্দুল লতিফ বাচ্চু সাহেব একজন ক্যামেরাম্যান ছিলেন। আপনারা এই প্রজন্মের মানুষ ছিলেন, বহুত বড় ক্যামেরাম্যান, এবং বাংলাদেশ চলচ্চিত্র চিত্রগ্রাহক সমিতির প্রেসিডেন্ট ছিলেন আজীবন। মানে ওনার কেউ যাইতেই দেয় না ওখান থেকে।
ইলেকশন হয়েছে বাকিগুলা, কিন্তু বাচ্চু ভাইয়ের কোনো ইলেকশন হয় নাই। বাচ্চু ভাই এত একজন মহান ব্যক্তিত্ব ছিলেন, ভালো মানুষ। সেই দিন এই গত সপ্তাহে বাংলাদেশ ফিল্ম ক্লাবের ইলেকশন হলে একটা অনুষ্ঠান হয়ে গেল, ভালো মানুষ। কালকে সকালবেলা ঘুম থেকে নর্মাল উঠছে, ওটা তার ওষুধ খাইতে হয় কিছু, যেহেতু 88 বছর বয়স, একটা ওষুধ খায় মুখে দিছে, মুখে দিয়ে মারা গেছে। দেখেন কি সুন্দর মৃত্যু আল্লাহ তার নামে লিখে রাখছে। তাহলে তো 88 বছর বয়সে তো মানুষ হসপিটালে যায় থাকে, ভেন্টিলেশনে থাকে, বাসায় এসে বিছানায় পড়ে থাকে, তার নিজেরও কত কষ্ট, তার পরিবারের কত কষ্ট। কিন্তু যারা ভালো মানুষ তারা কিন্তু এইভাবেই মৃত্যুবরণ করে। এই যে বাচ্চু ভাই, জীবনে এফডিসিতে কেউ বলতে পারবে না, বাইরে সে কি করছে জানি না, কোনোদিন কেউ বলতে পারবে না বাচ্চু ভাই তার পুন্দে লাগছে, তার ক্ষতি করছে, তার ওইটা করছে, এই পলিটিক্স করছে না। অত্যন্ত সাদা মনের মানুষ ছিল, আল্লাহ তাকে এমনভাবে দুনিয়ার থেকে নিয়ে গেছে। সুতরাং এগুলোর কথা দেখেন, এগুলোর কথা শুনেন, আশেপাশের ঘটনাগুলো দেখেন। যদি দেখেন না, তাহলে আপনি নিজেই নিজেকে ঠিক করতে পারবেন। আমরা যে সমস্ত লোভগুলো করি না এই অল্প সময়ের জন্য, অল আর বোগাস, এগুলো সাময়িক, এগুলোতে জীবন হয় না। যাক, অনেক আধ্যাত্মিক কথা বলে ফেললাম, একটু ইমোশনাল হয়ে গেছিলাম বাচ্চু ভাইয়ের কথা বলা হতে। ওদের কাদের কথা শুনাও হিসাব করলাম অনেক, যে মানুষের যেমন কর্ম তেমন ফল, তাই না? এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি দেখেছেন, ভিডিওর বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।